আমি ঠিক দাঁড়িয়ে আছে, ননি একদম স্ট্যাচু হয়ে গেছে। ঠাকুরিয়া যাবেন দাদা? গুড মর্নিং। উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। গত শনিবার আমার বাবার বাড়ির পাড়ার রক্ষাকালী পুজো উপলক্ষে আমি আর উজান গিয়েছিলাম। আমরা শুক্রবার দিন সকালবেলায় গিয়েছিলাম, আর উজানের বাবা শনিবার সন্ধ্যায় গিয়েছিল। এখন ওই রাত 9টা মতো বাজবে, আর আমরা এখন সবাই মিলে পুজো দিতে বেরিয়েছি। ওই একটু রাত্রির করেই পুজো দিতে যাওয়া হচ্ছে, কারণ এরপরই ঠাকুর আসবে, তাই পুজো দেওয়ার পর ঠাকুর এলে ঠাকুরকে দর্শন করে, আর ওই যে বাতাসা হরিণোট দেওয়া হয় ঠাকুর ঢুকলে, সেই সব করে তারপর একটু রাত্রির করে বাড়ি আসা হবে। আমাদের বাড়ির থেকে ঠিক 6টা বাড়ি পরেই মন্দির আমাদের, আর আমাদের কালী মন্দির আর দুর্গা মন্দির একসাথে। এই যে বড় প্যান্ডেলটা হচ্ছে সেখানেই কালী পুজো হবে, আর তার পাশের প্যান্ডেলটাই হলো দুর্গা মা। আর এই পিছন দিকে বেশ অনেকটা জায়গা নিয়ে কাউন্টার করা হয়েছে, যেখানে পুজো নেওয়া হচ্ছে। আর এই মন্দিরের উল্টো দিকেই আমাদের ছোটবেলার প্রাইমারি স্কুল। তাই এই দুর্গা পুজো বা কালী পুজো দুটো নিয়েই আমাদের ছোটবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। আর উজানের মূল আকর্ষণ হলো এই মেলাটি। তাই পুজো দেওয়া শেষ হতে না হতেই দুই দিদাকে নিয়েই চলে এসছে কি খেলনা কেনা যায়। এত খেলনা দেখেছে, দেখে পুরো গড়বড় হয়ে গেছে কোনটা নেবে আর কোনটা নেবে না। তবে এই খেলনাগুলো খুব একটা ভালো নয়, আমি বারণই করছিলাম একদমই নিতে, কিন্তু ও ছাড়বে না আর ওর দিদারাও ছাড়বে না। ও কিনবে আর ওর দিদারাও কিনে দেবে। যাক, ওনার একটা বন্দুক পছন্দ হয়েছে, এবার ননির পালা, ও কি নেবে। আর একটা মজার কথা শুনুন, ননির একটি গাড়ি পছন্দ হয়েছে, তো আমার মা বলেছে মেয়েরা তো গাড়ি নিয়ে খেলে না, মেয়েরা পুতুল নিয়ে খেলে। তাতে উজান আমার মাকে যা বকা দিল, বলে মেয়ে আবার ছেলের কি আছে খেলার জন্য, খেলনা যে কেউ যে একটা খুশিটা নিয়ে খেলতে পারে। উজানের এই কথাটা খুব একটা কিন্তু ভুল নয়, কারণ আমরাই ছোট থেকে বাচ্চাদের মধ্যে ভেদাভেদ তৈরি করি। মেয়ে মানেই পুতুল আর ছেলে মানেই গাড়ি। আর দেখুন, একবারে কেমন লোকেদের মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ভয় নেই, কিছু নেই, শরীরে যেন এক দণ্ড স্থিরতা নেই। আর এদিকে এগুলো আয়োজন করা হয়েছে কালকে ভোগের জন্য, কালকে দুপুরে যে ভোগ হবে তার জন্য। এই ভোগটা বারোয়ারির থেকেই হয়, আবার কেউ কেউ ছোটোখাটো জিনিসও দিয়ে থাকে, যেমন কেউ কিছুটা সবজি দিল, কিছুটা চাল, কিছুটা তেল, এইসব। আবার কোনো কোনো বছর পুরো ভোগটাই কেউ কেউ দান করে থাকে। এবছর ঠাকুর আসতে বড্ড দেরি হয়েছে, প্রত্যেক বছর ওই 9:30 থেকে 10টার মধ্যেই চলে আসে। তবে বলছে এবছর ঠাকুর আসতে বেশ অনেকটা দেরি হবে, প্রায় 11:30 বেজে যাবে, তাই ফিরে যাচ্ছি। আর দেখুন, আমাদের পাড়াতে একটা কি সুন্দর দোকান হয়েছে জামা কাপড়ের। ফেরার সময় আবার দুজনে দুটো ওই স্পাইডারম্যান বেলুন কিনে সেটাকে নিয়ে বাড়ি যাচ্ছে। আজ রাতে তো আর ঠাকুর দর্শন হলো না। উজানের বাবা ঠাকুর আসার পর অনেক রাত্রিরে গিয়েছিল, তাই ওকে বলেছিলাম যে ঠাকুরের একটা ছবি তুলে নিয়ে আসবে। ঠাকুর এসে গেছে। ঠাকুরকে মন্দিরে নিয়ে গিয়ে বেদিতে তোলার আগে গয়না পরানো হয়, তারপর ঠাকুরকে বেদিতে তোলা হয়। এই ঠান্ডার মধ্যে এত রাত্রিরে ঠাকুরকে দর্শন করতে যাওয়ার সাহস হয়নি। সকাল প্রায় 7টা মতো বাজে এখন। অনেকটাই সকাল হয়ে গেলেও বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই সবকিছু বন্ধই রাখতে হয়েছে। উজান মামার বাড়িতে গিয়ে দেখে একটা হরলিক্স আছে মামার বাড়িতে, সেটা দেখে ওর হরলিক্স খেতে খুব ইচ্ছে গেছে, তো হরলিক্স তো ওকে দিতেই হবে। একটা দিন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উজান তো হরলিক্স খেলো, আর আমি চা খেলাম। আর চা খেতে খেতে নিচ থেকে দেখলাম যে একটা পাখি এসে কেমন টুকটুক করে পেঁপেটা খাচ্ছে। তাই উজানকে বললাম, চল তোকে দেখিয়ে নিয়ে আসি, ওপরে গেলে খুব ভালো করে দেখতে পারবি। পাখি পাপা পেঁপে খায়, পেঁপে খায়, পেঁপে খায়। কি দেখছে উজান? পাখি পাপা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, বলো। পাখি পাপা পেঁপে খায় না, পাখি পাপা পাকা পাপা পেঁপে খায়, পেঁপে খায়। পাখি পাখি পাকা। উজানকে বললাম, চল তোকে আরো একটা জিনিস দেখাবো। কলা তো খাস, কখনো দেখেছিস কলা গাছ থেকে কি করে কলাটা ঝোলে? চল তোকে দেখাই। উজানকে অনেক কিছু দেখানো হলো, এবার নিচে যেতে হবে।
ওদিকে মা আবার একা, একটা বিয়ে বাড়ি আছে, তাই কাকিমাকে সকালবেলাই চলে যেতে হয়েছে। মাকে একটু হেল্প না করে দিলেই নয়। মায়ের আবার আজ ইটু পুজো। আজ সকালে মা বানাচ্ছে নিরামিষ চপ। আলু সিদ্ধ করে রেখে তারপর তাকে মেখেছি, মেখে তারপর কড়াই তেল দিয়েছি, কড়াই তেল দিয়ে হলুদ নুন দিয়ে আদা দিয়েছি, তেলের সঙ্গে আদা দিয়েছি ফার্স্ট থেকে বলি। হ্যাঁ, তেল দিয়েছি, তারপর আদা ছেড়েছি তেলটা হতে, আদা দিয়ে এবার আলুটা ছেড়ে দিয়েছি, আলুটা ছেড়ে হলুদ নুন দিয়ে কষিয়ে তারপর তোর মিট মশলা দিয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মিট মশলাই হচ্ছে তোমাদের সিক্রেট নাকি? হ্যাঁ, ওই জন্য এত টেস্ট হয়। মিট মশলা দিয়েছি, তারপরে তোর নামাবার আগে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে তারপর তোর ভাজা মশলা দিয়েছি। আচ্ছা, ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি বাদাম দিয়ে। আচ্ছা, এবার এটা এরকম করছো, দিয়ে বেসনে ছাড়বে তাই তো? ছেড়ে ছেড়ে এবার ভেজে তুলে নেবো। ঠিক আছে, দাও এবার আমি করি। আজকের তেলে ভাজাটা দাদুর হাত দিয়েই শুরু হলো। দাদু অনেকদিন করেনি, আর তার উপর বয়স হয়ে গেছে বলে হাত পা এখন কাঁপে, তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় দাদু দারুণ রান্না করতো। আমি তো রান্না আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, কিন্তু যখন বিয়ের পর মাঝে মাঝে বাড়িতে গিয়ে করতাম, দাদু তখন একটাই কথা বলতো যে নিরামিষ রান্না মানে ঘি আর গরম মশলা দিলেই দারুণ টেস্ট হয়ে যায়। আর যে কোনো রান্না টেস্টি করার সব থেকে ভালো উপায় হচ্ছে রান্নাটাকে ভালো করে কষাতে হবে। ওটাই হলো সব থেকে মেন জিনিস। মাকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা তোমরা এই চপ তৈরিটা কোথা থেকে শিখলে? মা সেই গল্পটা আমাকে বলছিল, দাঁড়ান আপনাদেরও শোনাই। আমার যখন বিয়ে হলো তখন তো চপ বেগুনের দোকানে হতো। প্রথম আরম্ভ হয়েছিল বেগুনি, পুরুলি, চপ। আচ্ছা, আর মিষ্টিটা? মিষ্টিও ছিল তার সাথে? রসগোল্লা, পান্তুয়া, আচ্ছা আচ্ছা, মাখা, তারপরে তাহলে এই চা তেলে ভাজা এগুলো বন্ধ করে দিলে কেন? চা তেলে ভাজাগুলো বন্ধ করলাম লোকের অভাবে। আচ্ছা, ওগুলোর প্রফিটটা খুব কম ছিল, সেই জন্য বন্ধ করলাম। ও মানে গায়ে গায়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দিয়ে শুধু মিষ্টির জার্নি। কাকাকে খাটতে হতো, দই, ভেজিটেবল চপ, বেদানা মনে, কাকা রাত্রে স্পেশাল ছিল বেদানা মনে, ভেজিটেবল চপ তখনকার দিনে। আচ্ছা, এই জামালপুর কালনার মধ্যে কেউ করতো না। বেদানা বোধে ওই যে তোমার কলাইয়ের ডাল দিয়ে বোধে, এটা তো খুবই বিখ্যাত, সবাই খুব পছন্দও করে। ওই অমৃতি যেভাবে হয় সেই ডালটা দিয়ে বোধে বড় বড়। চপ ভাজা হয়ে গেছে, এবার চপ দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়ার পালা। আর মায়ের কাছে চপ বানানোর গল্প শুনতে শুনতে অনেকটাই কাহিনী দোকানের শোনা হয়ে গেল। আর এই কাহিনীগুলো আমার বেশ ভালো লাগে শুনতে। যাই হোক, মাকে ওদিকে রান্নায় হেল্প করে দিয়ে আমি ঠাকুর দর্শন করতে এসে গেছি। দুটো বাচ্চাকেও নিয়ে এসেছি তার সাথে। আর আমার এক বান্ধবীর সাথেও দেখা হওয়ার কথা, সে এখনো আসেনি, তাই আমি ততক্ষণ একটু ঠাকুরকে দর্শন করি, সে আসুক, তারপর তার সাথে কথা হবে। আমরা কিন্তু আমাদের রক্ষাকালী মাকে ভীষণভাবে মানি, মানে এমনভাবেই মানি যেন মা বছরের পর বছর আমাদের রক্ষা করে চলেছেন। আর এই যে আমার বান্ধবী, এত বছর পর বান্ধবীর সাথে দেখা, আমাদের তো গল্পই শেষ হয় না। ছেলে মেয়ে দুটো খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি। আর দেখুন কত লোকজন এসছে ভোগ খেতে। আমি হয়তো এখানে খুব বেশি হলে 2বার কি 3বার ভোগ খেয়েছি। খুব ছোটবেলায় এখানে ভোগ হতো না, ভোগটা এই কিছু বছর হলো চালু হয়েছে। আমার আবার কেমন একটু লজ্জা করে ভোগ খেতে এইভাবে সবার সাথে বসে, তাই আর ওখানে সেভাবে খাওয়া হয়নি। আর বাড়িতে এসে এই যে আমি ভাত খাচ্ছি, আর এই পাশের যে বাটিটা, এটা হলো বাটি পোস্ত। পোস্তর থেকেও বেশি বাটির গায়ে যে লেগে থাকে ওটা খেতে বেশি ভালো লাগে। তবে এবার চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, কারণ ওদিকে বাড়ি ফিরবো, আবার গাড়িও নেই, টোটো করে স্টেশন যেতে হবে, তাই একটু সময়ও লাগবে। উজান তো বিশাল কান্নাকাটি জুড়ে দিয়েছে, সে বাড়ি যাবে না। মানে ওর বোতলে জল নিলি না, বোতলটা পড়ে আছে, দাও দাও দাও। চলে আমি তোকে বলছি রেডি হ হ্যাঁ
না এখনো হয়নি, না ওই বোতল নেবে। টোটো করে যেতে তো একটু সময় লাগবে, প্রায় 40 মিনিট মতো। আর উজান তো টোটোর হাওয়াতে বেশ ঘুমিয়ে পড়ছিল, তাই ওর বাবাকে বললাম ওকে একটু ফোনটা দাও, ফোনটা দেখতে দেখতে গেলে আর ঘুমাবে না। ট্রেনে গিয়ে ঘুমালে পরে ভালো হয়, তাহলে অনেকটা রাস্তা ট্রেনে খুব জ্বালাতন করে, আর কতক্ষণ করে। যাবেন কি গো, যাবেন? ও দাদা, ঢাকুরিয়া যাবেন? দাদু দাদু আমাদের দিতে এসেছিল, বয়স হয়ে গেছে তো, তাই খুব একটা বাইরে বেরোতে পারে না, ঘরে বসে বসে ভালো লাগে না। আর এই স্টেশনের থেকে 5 মিনিটের দূরত্বেই আমার বড় পিসির বাড়ি, তাই বললো তোদের একটু দিয়েও আসি, আর ওদের বাড়িতে একটু ঘুরে আসাও হবে। চলুন তাহলে পড়ন্ত রোদের সাথে ফুটন্ত পদ্মের সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে, বাই।